জেলখানায় যাওয়ার পরে 3 মাস, সম্ভবত 3 মাস আমার খুবই কষ্ট হয়েছে। মামলাটা মূলত 111-এর সময় এটার একটা কার্যক্রম শুরু করে, যুক্তিকতা না পেয়ে ওনারা এটা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 11 সালে নতুন করে এটাকে চালু করে, এবং দুটি মামলা একসাথে। সেটা হচ্ছে, একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। কোর্ট কোন জিনিসটাকে আমলে এনে আপনাদের সাজাটা দিয়েছিল? জিয়া চ্যারিটেবলের নামে 4 কোটি সামথিং টাকা বিএনপির ফান্ড থেকে উত্তোলন করে ওই জমি ক্রয়ের কাজে ব্যবহৃত হয়েছে। ওই টাকাটা বলেছে যে এটা অবৈধভাবে আমরা নিয়েছি দলের পারমিশন ছাড়া। এখানে দুদক এসে এই বিচার করছে এবং অন্যায়ভাবে করছে। যে লোকটার নাম দিয়ে আবেদন করা হয়েছে ওই লোকের ঠিকানা আমরা খুঁজেছি, ওই ঠিকানা আসলে হোল্ডিং নাম্বারই নেই। এটা তাদের একটা বানানো, পুরো ব্যাপারটাই ছিল বানানো এবং সাজানো। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের কারাগারের দিনগুলি অনুষ্ঠান থেকে। আমি আশরাফ পিকো। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, বিশেষ অতিথি জনাব মনিরুল ইসলাম খান, যিনি দীর্ঘদিন কারাবাস করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, মিথ্যা মামলায়। কথা বলছি মনিরুল ইসলাম খানের সাথে। মনির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনিও তো কারাগারে ছিলেন। আমিও কারাগারে ছিলাম। পর্যায়ে আপনার সাথেও দেখা হয়েছে। জি। আমার কথা শুরুতেই 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। আমি এই বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। এখন কারাগারে আমরা যে মিথ্যা মামলায় গিয়েছি, আমি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ার 1 মাস আগে, অর্থাৎ 18 সালের সেপ্টেম্বর মাসে আমাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা জেলখানায় যাওয়ার। কিন্তু এই জেলখানায় আমি প্রথম গেলেও আমি 96 সাল থেকে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সাথে তার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ করেছি, তার সাথে থেকেছি। জেলখানার অভিজ্ঞতা আমার, গল্প হোক, পুলিশের কাজ হোক, এগুলো যেহেতু দলের নেতাকর্মীরা প্রায়ই গ্রেপ্তার হতো, জেলখানায় যেত, পুলিশের নির্যাতন ভোগ করতো, বেশিরভাগ আমিই ফেস করতাম। এই কারণে এই অভিজ্ঞতা আমার আগেই ছিল, যার কারণে আমি জেলে যখন প্রথম ঢুকেছি, আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা সরাসরি না থাকলেও বাস্তব অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমার অভিজ্ঞতা ছিল শোনার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আমি প্রথম জেলখানায় যাওয়ার পরে প্রথম কয়েক মাস, 3 মাস, সম্ভবত 3 মাস আমার খুবই কষ্ট হয়েছে। আমি জেলখানায় গিয়ে প্রথমে পেয়েছি আজকের আমাদের একজন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তারপরে এই যে শেখ রবিউল আলম যোগাযোগ মন্ত্রী বর্তমানে, এরকম অনেককে পেয়েছি যারা এখন মন্ত্রী। একাধিক লোক আছে, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। ওনাদের যেহেতু ওনারা দণ্ডিত অপরাধী ছিল না, কয়েদি ছিল না, ওনারা ছিল সাধারণ বন্দী, ওনারা সবসময় আমাকে সাহস দিত এবং বলতো যে জেল যখন খাটতেছো জামিন হবে চলে যাবে, এই কয়দিন তুমি মন দিয়ে জেল খাটো, মনটারে খুশি রাখো, তুমি অসুস্থ হবা না তো সুস্থ থাকো, সুস্থ হইলে একদিন বেরোইতে পারবো ইনশাল্লাহ। এই যে মিথ্যা মামলাটি ছিল, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, এই মামলাটি রায় হয়ে গিয়েছিল, আপনাদের সাজা হয়ে গিয়েছিল, তাই তো? হ্যাঁ। এই মামলাটি যখন শুরু হয় কত দিনের মধ্যে খুব দ্রুত সাজা ব্যবস্থা বোধ করেছিল ফ্যাসিস্ট সরকার? দ্রুত না, মামলাটা মূলত 111-এর সময় এটার একটা কার্যক্রম শুরু করে, কিন্তু এটার কোনো যুক্তিকতা না পেয়ে ওনারা এটা বন্ধ করে দেয়। বন্ধ করার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 11 সালে নতুন করে এটাকে চালু করে, এবং দুটি মামলা একসাথে। সেটা হচ্ছে, একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই মামলা তারা সৃজন করে, যে যার সাথে কোনো সম্পর্কিত না সেই দুদক এই মামলার দায়িত্ব নিয়ে হারুনার রশিদ নামে একজনকে আইও নিয়োগ করে। যে লোক রিটায়ারমেন্টে বাড়ি চলে গেছে তাকে ডেকে এনে এই মামলায় পুরস্কৃত করে, যে এই মামলা আইও হিসেবে, এবং সেই মিথ্যা মামলা সাজিয়ে গুছিয়ে এই মিথ্যা মামলাটা দায়ের করে, এবং ওই থেকে মামলা চলে 1 বছর। লাস্টের দিকে প্রতি সপ্তাহে 3 দিন কোর্ট হতো, 4 দিনও কোর্ট হতো,
মানে একটানা এইভাবে চলার পরে শেষ পর্যন্ত যখন এই মামলার রায় হয় তখনও আমরা সাক্ষী নিয়ে একটা সমস্যা ছিল, সেই মামলা আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরা করেছি, সেটা থাকা অবস্থায় এই মামলা রায় দিয়ে দেয়। আপনারা কতজনকে এই মামলার আসামি করা হয়েছিল? আমার চ্যারিটেবল মামলায় আমরা 4 জন ছিলাম। প্রথম আসামি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দ্বিতীয় নাম্বার আসামি ছিল তার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, তৃতীয় নাম্বার ছিল ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, যিনি ওনার এপিএস ছিল, আমি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এপিএস ছিলাম। আমরা 4 জন ছিলাম এই মামলার আসামি। মূলত কোর্ট কোন জিনিসটাকে আমলে এনে আপনাদের সাজাটা দিয়েছিল? মানে মিথ্যা তো অবশ্যই আমরা জানি যে পুরো বিষয়টাই ছিল নাটকের ওনারা প্রতিটা পয়েন্টেই ওনারা মিথ্যার আশ্রয় নিয়েছে। এক হলো বিএনপির ফান্ড থেকে, জিয়া চ্যারিটেবলের নামে 4 কোটি সামথিং টাকা বিএনপির ফান্ড থেকে উত্তোলন করে ওই জমি ক্রয়ের কাজে ব্যবহৃত হয়েছে। ওই টাকাটা বলেছে যে এটা অবৈধভাবে আমরা নিয়েছি দলের পারমিশন ছাড়া। তা দলের কোনো লোক তো অভিযোগকারী না, যেটা হওয়ার কথা ছিল। পার্টির কোনো লোক যদি অভিযোগ দিত যে আমাদের পারমিশন ছাড়া এই টাকা উত্তোলন করা হয়েছে, দল বা সংগঠন বা যে কোনো ধরনের দাতব্য প্রতিষ্ঠান চলে সরকারের রেজিস্ট্রেশন মোতাবেক, এবং এই রেজিস্ট্রেশনে কি ধারায় কতটুকু পর্যন্ত হবে সেটা সব কিছুই বলা আছে, এবং যার রেজিস্ট্রেশন সরকার দেয়। এটা যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে সেই আইনে তার বিচার হবে। কিন্তু এখানে দুদকের তো কোনো নাই, এখানে দুদক এসে এই বিচার করছে এবং অন্যায়ভাবে করছে। আপনি মনে করেন যে এই মামলায় দুদক যে পার্টি হয়েছে, এখানে ভুয়া একটা লোকের ঠিকানা দিয়ে একটা মহিলা আবেদন করেছে যে আমরা খালেদা জিয়ার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেছি, সেই টাকা দিয়ে সম্পদ ক্রয় করেছি। আর একটা বলেছে যে আমরা যে টাকার দলিল করেছি অতিরিক্ত টাকা ওই পার্টিকে দিয়েছি। মানে নানাভাবে এটাকে তারা সাজিয়ে গুছিয়ে মামলাটা করেছে। অথচ সরকার একটা জমি যদি ক্রয় করে, সরকার প্রতিটা এলাকায় গ্রামগঞ্জে ঢাকা শহর থেকে শুরু করে মৌজা হিসেবে একটা রেট ধরা আছে, সেই মৌজা রেটে দলিল হয়। এইখানে মৌজা রেটে দলিল করা হয়েছে, অথচ তারা বলছে যে আমরা মৌজা রেটে দলিল করে বাদ বাকি টাকা একটা যে জায়গার যে মূল্য, সে মূল্য তার সাথে তো কন্ট্যাক্ট হয়েছে, সেই মোতাবেক সেই টাকা পরিশোধ করছে। এখানে মেইনলি আমাদেরকে বলেছে যে আমরা চাঁদাবাজি করেছি খালেদা জিয়ার নাম ভাঙিয়ে। এইখানে কিন্তু একজন লোক অভিযোগকারী নাই যে আমরা কারো কাছ থেকে 10 টাকা এনেছি অথবা কারো প্রেসার দিয়ে টাকা নিয়েছি। এখানে একটা দাতব্য চিকিৎসা যেটা প্রতিষ্ঠান যেভাবে চলে, সেটার মানে হচ্ছে যে বিভিন্ন দান অনুদান মানুষ দিবে, সেটা থেকে এই প্রতিষ্ঠান চলে। ক্লাব বা যে কোনো কিছু পার্টি, আজকে বিএনপির পার্টি বা জামাত বা যে কোনো দল, এখানে যখন পার্টি করি আমরা পার্টির সিদ্ধান্ত কি যে আমরা জেলার সদস্য হলে এত টাকা আমরা প্রতি মাসে চাঁদা দিব দল পরিচালনার জন্য। কেন্দ্রের যারা নেতা আছে তাদের একটা নির্ধারণ করা আছে, সদস্য ফি কত, প্রতি মাসে কত দিবে, এমপি হলে সে কত দিবে, এগুলো নির্ধারণ করা আছে। যে স্বীকার করবে দলের এইসব নিয়মকানুন মেনে সেই তো দল করে। তো সে দল করে, সেখানে তো এটা তো অভিযোগকারী তো কেউ নাই। অথচ এই অভিযোগে আমাদেরকে অভিযুক্ত এবং যে লোকটার নাম দিয়ে আবেদন করা হয়েছে ওই লোকের ঠিকানা আমরা খুঁজেছি, ওই ঠিকানা আসলে হোল্ডিং নাম্বারই নেই। এটা তাদের একটা বানানো, পুরো ব্যাপারটাই ছিল বানানো এবং সাজানো। আচ্ছা, দীর্ঘ প্রায় 7 বছর, আমি যদি এইভাবে বলি প্রায় 14টি ঈদ আপনি করতে পারেননি, পরিবার ছাড়া 14টি ঈদ আপনাকে করতে হয়েছে। অন্য একটি প্রশ্ন করি যে জেলখানার ভেতরে এই যে দীর্ঘ 7 বছরে আপনি তো আপনার মতো আরও অনেক মিথ্যা মামলার অনেক আসামি দেখেছেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে যারা বন্দী ছিল, ছাত্রদল, যুবদল এবং মূল দলের বিভিন্ন কর্মীদেরকে আপনি পেয়েছেন যারা মিথ্যা মামলায় ওখানে কারাবাস করছিল। অভিজ্ঞতাগুলো যদি একটু বলতেন, একটু ছোট করে হলো, যে অনেক ধরনের মিথ্যা মামলা তো আপনি দেখেছেন, অনেককেই পেয়েছেন আপনি জেলখানায়। অনেক ধরনের মিথ্যা মামলা মানে এমন আমরা পেয়েছি। তার আগে আমি একটু বলি, আমি জেলখানায় যাওয়ার পরে জেলখানার পরিবেশটা খুবই খারাপ ছিল। ড্রেনগুলোর ময়লা আবর্জনা ভর্তি, মশা মাছির উপদ্রব, এবং পুরো জায়গাটাই জেলখানার। তখন এগুলো দেখার পরে আমাদের মাগুরার সাবেক এমপি, উনিও তখন জেলে আসলো, আগে ছিল অসুস্থতার কারণে হসপিটালে। তো উনি আসার পরে এটা দেখার পরে আমরা কয়েকজন মিলে আগে আলোচনা করলাম যে এই পরিবেশ কীভাবে ফিরানো যায়। তখন ওনার নেতৃত্বে আমরা জেলার এবং সুপারের সাথে কথা বলি যে এটা যদি আমাদের
লোককে দায়িত্ব দেন, তাহলে আমরা করতে পারি, আপনার লোক তো কাজ করে না, আমরা চেষ্টা করি দেখি করাইতে পারি কিনা। সেভাবে আমরা জেলখানাটাকে আসলে একটা রিসোর্টের মতো করছি এই সময়, কারণ একটা ড্রেনে কোনো ময়লা পড়তো না। এখন যেমন বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে, ওখানেও প্রতি বিল্ডিং থেকে ময়লা সংগ্রহ করা হতো। আমরা দায়িত্ব নিয়ে, কামাল ভাই ছিল এটা চিফ, যেহেতু আমরা সশ্রম কারাদণ্ড ভোগ করছি, আমাদের কাজ করতে হবে, তো আমরা এটা দায়িত্ব নিয়ে টিম হিসেব করলাম। টিম হিসেব করার পরে আমরা যারা ওখানে কয়েদি আছে, বিভিন্ন রকমের লোক আছে, বন্দি আছে, তাদেরকে সমন্বয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এইটা তখন আমরা এমনভাবে সাজাইলাম যে প্রতিদিন সকালে 7টার ভিতরে আমাদের লোক ওই বিল্ডিংয়ের সামনে যাইতো। একটা গাড়ি ছিল, ওই গাড়িটাও কামাল ভাই নিজের টাকা দিয়ে বানিয়ে জেলখানায় নিয়েছে। ওই টাকার ওইটার ময়লা সব বিল্ডিংয়ের লোক আসতো টাইম মতো, ওই ময়লা গাড়িতে রাখতো, পরে একটা গর্ত খুঁজে আমরা সেই গর্তের ভিতরে রাখতাম। এইভাবে জেলখানা পরিষ্কার করতাম। গাছগুলোনের অবস্থা ছিল খুবই খারাপ। সকালবেলা দেখতাম সতেজ, দুপুর 11টা-12টার পর থেকে গাছগুলো ঢলে পড়তো, মানে সন্ধ্যার সময় যায় অবস্থা। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে যে গাছে পানি দিতে হবে 2 বেলা, যেহেতু এটা মরুভূমির মতো বালু, তো এগুলো আমরা করেছি। ওইখানে একটা পুকুর আছে, ওখানে মৎস্য চাষও করেছি আমরা, এবং খামার আছে, ক্ষেত খামার আছে। এইখানে কিছু কাজ করতো, কিছু করতো না। আমরা এখানে মানে পুরা শস্য শ্যামল করা হয়েছে। এগুলো না আমরা কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে এক পর্যায়ে আপনি নিজে আজকে আপনি উপস্থাপনা করছেন, আপনি নিজেও কিন্তু এক সময় আমাদের সাথে শরিক হয়েছেন। কারণ আপনি যখন জেলে যাওয়ার পরে আপনি আমাদের কথা শুনেছেন, আমরাও নিজেরাও খোঁজ করেছি যে ভালো লোক কে আছে, কারা মিথ্যা মামলায় আসছে, সেই লোকটা উপযুক্ত কিনা আমরা খুঁজে বের করে, আপনার একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, আপনাকেও আমরা খুঁজে বের করেছি। এভাবে আমরা পার্ট হিসাব করে আমরা এখানে, আমাদের একজন ছিল ছোট আসিফ নাম, একজন ছিল বড় আসিফ। আপনি জেলখানার দিনগুলো তো, জেলের তো কষ্টের জীবন সবাই জানে, কিন্তু আমরা কিন্তু কষ্ট কিছুটা অনুভব করছি সন্ধ্যার পরে, কারণ পরিবারের কথা তখন বেশি মনে পড়তো, বাচ্চাদের কথা মনে পড়তো, আত্মীয় স্বজন, যেহেতু আমি রাজনীতি করি দলের লোকের কথা মনে পড়তো। তো আপনি নিজে দেখেছেন যে আমরা ভোরবেলা নামতাম। এই কামাল ভাই 70-এর উপরে বয়স, 73-74 বছর ওই সময়, সে কিন্তু সকালবেলা 7টার সময় আমরা যাইতাম দেখার জন্য। আমরা খাবারের যেখানে রান্না হয় এই 10-11 হাজার বা 12 হাজার বন্দির জন্য, আমরা ওখানে যাই দেখতাম যে খাবারটা ঠিক মতো রান্না হচ্ছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে কিনা। কিন্তু আমি আশা করব সরকার এদিকটায় নজর দেওয়া উচিত, কারণ একটা বন্দির জন্য যে বরাদ্দ আছে এইটা অত্যন্ত নগণ্য, একজন মানুষ বেঁচে থাকার মতো না। এবং যতটুকু বরাদ্দ আছে ততটুকু পায় কিনা তারা, ততটুকু পায় কিনা এখানে তো আপনার কথা ঠিক আছে, ততটুকু পায় কিনা, এখন কীভাবে দিবে? একটা সবজির টেন্ডার হয় বছরে একবার, যখন টেন্ডার হলো তখন দাম আছে 20 টাকা কেজি, সরকার একটা রেটও আছে, কিন্তু এ তো বর্ষাকাল আসলে বা এসের মৌসুমে তো এটার দাম হয় 80 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে ও কীভাবে দিবে? তখন তো দুনিয়ার যত পচা জিনিস আছে সেইগুলো ঢুকতেছে, ওর তো উপায় নেই, কারণ ও তো দাম দিছে, রেট দিছে 20 টাকা, ওই সময়ের জন্য তো বাড়াবে না দাম। মাছের অবস্থা 30 গ্রাম হলো আপনার বরাদ্দ, তা 30 গ্রাম একটা মাছ, এটা তো কি বলবো, এটা বাতাসের মতো সাইজ, বাতাসের মতো সাইজ। আমরা আগে ছোটবেলায় বাতাসা খাইছি না, বাতাসের মতো একটা সাইজ। এই মাছ কিভাবে রান্না করবে আর কিভাবে দিবে? তখন এরা কি করে, তেলের ড্যাগের ভিতরে তেলের ভিতরে ঢাইলে দিতেছে, এর সাথে আটা ময়দা মিশাইয়া ওটা একটু ধরার যোগ্য করতেছে। এলো মাছের অবস্থা। প্রচুর পরিমাণে ভাত জেলখানায় নষ্ট হয়, আপনি নিজে দেখেছেন। হ্যাঁ, প্রচুর পরিমাণ, মিনিমাম টনের কাছাকাছি, 1 টনের উপরে ভাত প্রতিদিন নষ্ট হয়। এজন্য আপনি নিজেও গেছেন, আপনি, আমি, তারপরে এই যে আসিফ সহ আমরা একটা টিম, সন্ধ্যার পরে আমরা যাইতাম অ্যাওয়ারনেসের জন্য, নাকি আমরা যাইয়া রুমে বক্তব্য দিতাম যে আপনারা ভাত নষ্ট করবেন না, যেটুক দরকার, হ্যাঁ, এগুলো আমরা করতাম। প্রায় আমরা যাইতাম, সুবেদার সাহেব সহ, অনেক সময় ডেপুটি জেলার, এরা আমরা রুমে যাইয়া তালা খুলে ওনাদের সামনে বক্তব্য দিতাম যে আপনারা অতিরিক্ত খাবার নিবেন না, নিয়ে নষ্ট করবেন না, যেটুক দরকার সেটুক নিন। কিন্তু এটা তো আসলে কোনো কাজ হয় না। এখানে এই যে চোরে না শুনে ধর্মের কাহিনী,
বিষয় হলো যে এইখানে একটা রুমের ভিতরে 30 জন আসে, 30 জনের জন্য গদবন্ধ একটা আছে, ওইটা দিয়ে দেয়, যেটুক খাওয়া বাদ বাকিটা ড্রেনে ফেলে, আর নতুবা একসময় তো বাথরুমের ওই পাইপ দিয়ে ঢেলে দিত। এইগুলো না আমরা বন্ধ করি, কারণ পাইপ কয়দিন পরে দেখা যায় যে বাথরুমের এই ম্যানহোল বন্ধ হয়ে গেছে, সুয়ারেজ ওভার করতেছে, তখন এইগুলো বন্ধ করার জন্য আমরা সংগ্রহ করার দিকে গেলাম। এখন নিশ্চয়ই এরকমের কেউ কাজ করছে না। আমরা যেখানেই গিয়েছি, আমি দল করি, আমি দলের ভিতরে যতক্ষণ পর্যন্ত বাইরে ছিলাম আমি দলের কাজ করছি, দল এই বেরোনোর পরেও আমি প্রতি মুহূর্তেই দলের কাজই করতেছি। দলের যেটা ভালো, কোনো অন্যায় কাজের সাথে আমি কোনো সময় থাকি না। আপনি নিশ্চয়ই, আপনিও নিজেও লক্ষ্য করেছেন, আমরা জেলখানায় কোনো অন্যায়ের কাজের সাথে থাকিনি, আমরা ন্যায়ের পথে রয়েছি এবং জেল কর্তৃপক্ষ আমাদের উপর সন্তুষ্ট ছিল। কারণ সেখানে আপনি দলের একজন অ্যাম্বাসেডর ছিলেন এবং আপনাকে দেখে দলকে মূল্যায়ন করবে মানুষ। আমি কেমন, আমাকে দেখে দলকে মূল্যায়ন করবে, এটা একটা বিষয়। দুই হলো, আপনি একটা জিনিস আপনার মনে আছে কিনা, আমরা জেলখানায় যাওয়ার পরে প্রতিটা প্রোগ্রামের আগে বেশ কিছু লোক গ্রেপ্তার হইতো এবং প্রোগ্রামের দিন অনেক লোক আহত অবস্থায় এসে জেলখানায় আসতো। অনেকে আমরা পাইছি যার প্যান্ট পর্যন্ত ছিঁড়ে গেছে, গায়ে শার্ট নাই। তখন আমরা বিশেষ করে আমাদের কাজী সলিমুল হক কামাল, তারপরে নুরুদ্দিন অপু, তারপর গিয়াসউদ্দিন আল মামুন, ওনারা সব সময় টেক কেয়ার করতো যে কোথায় এক লোক আসলো, সেই লোকটার কী অবস্থা, দলের লোক মানে চিকিৎসা হচ্ছে কি না, এগুলোর খোঁজখবর নিত। এবং এটার দৌড়াদৌড়িটা যেহেতু আমি করতাম, এটার এক পর্যায়ে আমরা কিন্তু সেই খেসারত এই মামুন ভাই এবং আমি দিয়েছি। আমাদেরকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর চাইরে দিল মামুন ভাইকে, আমাকে একে দিয়েছে। কারণ ওনার একটা রিপোর্ট করছে, ডিজিএফআই রিপোর্ট, তারা বলতেছে যে আমরা বিএনপির লোকজনের সাথে সম্পর্ক রাখতেছি, যোগাযোগ করতেছি, যে কোনো সময় জেল বিদ্রোহ করতে পারি। এই অবস্থায় আমাদেরকে বদলি করে দেয় শেষ সময়। মানে সোজা কথা, জেলখানার ভেতরেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের বাইরে ছিলাম না, যেহেতু ওইখানে আমরা দলের লোকজনের খোঁজ খবর নিচ্ছি। তো এটাও একটা বিপদে আমরা এই সময় পড়লাম। তো যাই হোক, আমার জেলখানার জীবনের সবচেয়ে, আমি যখন জেলে যাই তখন আমার ছোট মেয়েটার বয়স হচ্ছে 9 মাস মাত্র। এই 9 মাসে যখন আমি তাকে রেখে যাই, আর বড় দুইটা ছেলে যখন আসলাম, তার বয়স 7 বছর, প্রায় 8 বছরের কাছে। তার সাথে কিন্তু স্বাভাবিক সম্পর্কটা, সেই যে বাবা মেয়ের যে সম্পর্কটা স্বাভাবিক থাকার কথা, সেটা কিন্তু এখনো হয়নি। কারণ ও তো আমার সাথে ওইভাবে ফ্রি না, কিন্তু আমি বাচ্চাদেরকে অনেক আদর করতাম, কিন্তু ওরে সেই আদর আমি করতে পারিনি। আমার আর একটা ছেলে, আমরা যখন এই যে জেলখানায়, আমরা জেলখানায় অনেক ভালো কাজ করেছি বলে জেলখানায় প্রতি মাসে 1বার বা 2বার আমার পরিবার থেকে সাক্ষাৎ করতে যেতাম, আমার বাচ্চা কাচ্চা সহ। এক পর্যায়ে আমি তাদেরকে নিষেধ করে দিয়েছিলাম। এই কারণে আমি সাক্ষাতের পরে দেখা গেল আমার ছোট ছেলেটা, ও আমার সাথে ভিতরে আসতে চাইতো যে আমি তোমার সাথে থাকবো, অনেক কান্নাকাটি করতো। তা আমার খারাপ লাগতো, এবং ওরা আস্তে আস্তে এত কান্নাকাটি করতো যে আস্তে আস্তে অসুস্থ হয়ে যেত বাসায়। এই জন্য পরে আমি এক পর্যায়ে বলছি যে না, আমাকে দেখতে আসার দরকার নেই। এই জন্য হয়তো গ্যাপটা পরে এই মেয়েটার সাথে বেশি হয়ে গেছে। আর পরে যখন আমি কাশিমপুর যাই, তখন তো যাই নেই আর, কারণ এত দূর, এত কষ্ট, এই জন্য আর যায়নি। হ্যাঁ, শুধু দর্শক, অপরাধ করলে জেলে যেতে হবে, শাস্তির আওতায় আসতে হবে, কিন্তু যখন মিথ্যা মামলায় কাউকে জেলে যেতে হয়, সাজানো মামলায়, এটি সত্যিকার অর্থেই কতটা কষ্টের। এবং পরিবার থেকে দূরে থাকা, ওনার বাচ্চার সাথে এখনও স্বাভাবিক হতে পারেননি তিনি, এই কথাগুলো আসলেই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এবং কতখানি কষ্ট পেলে একজন মানুষ এরকম ভাবতে পারে যে আমার শিশু বাচ্চাকে রেখে গিয়েছি 9 মাসের, বাইরে এসে দেখি সে 8 বছরের একটি মেয়ে। সত্যিকার অর্থেই মিথ্যা মামলা এবং বানোয়াট মামলার যখন জেলে থাকতে হয় শুধুই, এটি আসলেই কষ্টের, মনির ভাই। এবং এই যে আপনার আসলেই আমরাও, মানে যারা জেলখানায় যারা যায়নি তারা হয়তো এই কষ্টটা ততটা বুঝতে পারবে না, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ, তখনকার অনেকেই বলতো গোটা বাংলাদেশেই তখন কারাগার হয়ে গিয়েছিল। মানুষ কথা বলতে পারতো না, লিখতে পারতো না, এবং
কোনোভাবেই মনের প্রকাশটা করতে পারতো না, এরকম একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে আপনারা যারা কারাগারের ভেতরে ছিলেন এবং কারাগারের বাইরের মানুষরাও এরকম ছিল। আরও কিছু তথ্য যদি দিতে না, চান। আপনি যে কারাগারের কথা বলছেন আমি বলি, সারা বাংলাদেশটাই একটা কারাগার ছিল। মানুষ পালাই থাকতে থাকতে এক পর্যায়ে, আমার একটা বন্ধু আছে নাজমুল হোসেন প্যারট, ও পালাইতে পালাইতে এক পর্যায়ে চিন্তা করলো কি, যার কতদিন পালাবো, বরং জেলেই যাই। তা আমাকে একবার সাক্ষাতে যাই বলল, যার ভালো লাগে না, পালাইয়ে থাকতে পারি না, কয় জেলে আইসে তোর সাথে কয়দিন থাইকে যাই। এই কথা যেদিন বলছে পরের দিন কিন্তু সে অ্যারেস্ট হয়ে গেছে, মানে যে জায়গায় পালাইছিল ওইখান থেকে ধরে ফেলাইছে তারে। তা পরের দিন দেখি যে ও হাজির। তা আমি আসলে বললাম যে তুই যে কালকে বললি একদিন আগে, আর আজকে তুই তো অ্যারেস্ট হয়ে গেলি, তুই কি ধরা দিছিস? কয় যে না, আমরা তো পালাইছিলাম, ওই জায়গায় ধরে ফেলেছি। কীভাবে জানছে? ওই জায়গায় দিয়ে ধরছে। অর্থাৎ পালাইও কেউ রক্ষা পাইতো না। আমি অনেক লোক পেয়েছি জেলখানায়, মনে করেন যে আগে দল করতো, এক সময় অনেক ছিল, তারা কোনো মিছিল মিটিংয়েও আসে না, দল করে ওই পর্যন্ত শেষ, দল ভালো লাগে সমর্থক। আগে এক সময় দল করছে, রাস্তা দিয়ে যাইতেছে, রিক্সা থামায় পুলিশ বলতে, এই আপনি নাম কি সব জিজ্ঞেস করছে, মোবাইল দেখে, মোবাইল চেক করতো, তখন তো মোবাইল চেক করার যুগ, পুলিশ তো সবাই মোবাইল চেক করতো, মোবাইল দেখছে যে বিএনপির একজনের নাম লেখা, নিয়ে 4-5টা মামলা। তা আমরা যখন, আপনার মনে আছে, আমরা যখন রাতের বেলা বিভিন্ন রুমে যাইতাম, যে এই যে সচেতন করার জন্য মানুষকে নেশা থেকে দূরে থাকার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য, এখানে তো অনেক লোক আমরা পেয়েছি কিছুই জানে না, সরকারি চাকরি করে, ওখানে জেলখানায় গেছে, সেখানে বলেন এই যে সরকারি চাকরি করি, কারণ তাতে ওই চাকরিটাও যাবে, রাস্তা দিয়ে ধরে নিয়ে 3-4টে মামলা। তা জেলখানা পুরো বাংলাদেশি মূলত জেলখানাই ছিল। এই জেলখানা থেকে এদেশের মানুষ সবাই মিলে, দল মত নির্বিশেষে সবাই কিন্তু এক পর্যায়ে, এমন পর্যায়ে গেছে যে শেখ হাসিনা নিজের আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে, অথচ তার যে ফলোয়ার ছিল যারা, তাদেরকে বিপদে ফেলাইছে। আমি এই কঠিন বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের যারা এখনও দেশে আছেন, আমি দেখি ফেসবুকে অনেকে কমেন্টস করেন, লেখেন, তাদের সুমতি হোক যে যে দলের নেতা বা নেত্রী তার কর্মী ফেলে পালাই যায়, তার পক্ষে ফেসবুকে আর লেখার দরকার নাই। সে বিপদের দিনে যদি কেউ আপনার পাশে না থাকে, সে তো বন্ধু না, যে বিপদে আপনার পাশে থাকবে। আমরা আজকে খালেদা জিয়াকে আপসীর নেত্রী কেন বলি? তাকে তো সব রকমের চেষ্টা করেছে, 111 সরকার চেষ্টা করছে, আওয়ামী লীগ সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত, যখন হাসিনা পালানোর আগ পর্যন্ত জেলে পাঠায়, সব কিছু করছে, এমন কোনো কাজ নাই যা সেটা করেনি। কিন্তু খালেদা জিয়া কি সে বিদেশে পাঠাইতে পারছে? পারে নাই। সে কিন্তু দেশের মাটিতেই ছিল, এই জন্যই সে আপসীর নেত্রী, এবং তার পক্ষেই আমরা, এবং দেশের মানুষ তার পক্ষে। তার প্রমাণ হচ্ছে, সে যখন অসুস্থ ছিল, আপনি দেখছেন এই যে এবার কেয়ার হসপিটালের সামনে দিনের পর দিন মানুষ, দিন রাত 24 ঘন্টা আছে। যখন মারা গেছে তারপরে আপনারা দেখছেন যে মানুষের ঢল। ধন্যবাদ মনির ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের মতো আজকের আড্ডা। অন্য কোনো দিন অন্য কারোর সাথে কথা হবে কারাগারের দিনগুলি নিয়ে, নাগরিক প্রতিদিনের এই অনুষ্ঠানে।